আসসালামু আলাইকুম। প্লাজমা সেল রিসার্চ সেন্টারের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কোরিলেশন অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল ডাটা বাই পাইথন। সাথে আছে আমি মোহাম্মদ রমজান শেখ, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, প্লাজমা সেল রিসার্চ সেন্টার। প্রথমে আমরা জানি কোরিলেশন অ্যানালাইসিস কি। কোরিলেশন এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি যে কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে রিলেশন অ্যানালাইসিস। এখন এগুলো কিসের রিলেশন? আমরা যখন এক্সপেরিমেন্ট করি, সেটা বায়োলজিক্যাল সায়েন্স হোক, অথবা এগ্রিকালচার হোক, অথবা ইনভায়রনমেন্টাল সায়েন্স হোক, যে কোনো ধরনের রিসার্চে আমরা যদি করি না কেন, আমাদের ডাটা প্রডিউস হয়। আমরা অনেক ডাটা জেনারেট করে থাকি সাধারণত। তো ওই ডাটাগুলোর মধ্যে একটা ডাটা সেটে বেশ কয়েকটা ভেরিয়েবলস হয়। হ্যাঁ, এখন এই ভেরিয়েবলস গুলোর মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, এইটা যদি আমরা ডিটারমিনেশন করতে চাই, তখন হচ্ছে আমাদের কো রিলেশন অ্যানালাইসিসের প্রয়োজন হয়। ওকে, এখন আমরা দুইজন সায়েন্টিস্টের উক্তি শুনি। তারা কি বলছে কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে? ককটে অ্যান্ড ট্যাটে 2017 সালে কি বলছে? কোরিলেশন অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইজ এ মেথড ইউজ টু ডিটারমাইন দি স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দি রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। অর্থাৎ কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস টেকনিক অথবা মেথড, যার মাধ্যমে আমরা দুই অথবা দুইয়ের অধিক ভেরিয়েবলস গুলোর মধ্যে অথবা বায়োলজিক্যাল ভেরিয়েবলস গুলোর মধ্যে আমরা স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন ডিটারমিনেশন করে থাকি অথবা আইডেন্টিফাই করে থাকি। স্ট্রেংথ, এটা দেখে আমরা বুঝতেছি যে এমন কিছু হবে, অর্থাৎ দুইটা ভেরিয়েবলস এর মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটা শক্তিশালী, নাকি হচ্ছে আপনার উইক, নাকি হচ্ছে আপনার হচ্ছে মডারেট, এমন টাইপের কিছু। আর ডিরেকশন বলতে কি বুঝতেছি আমরা? ডিরেকশন হচ্ছে এই যে যে আপনার হচ্ছে রিলেশনশিপ দুইটা ভেরিয়েবলস এর মধ্যে, সেই রিলেশনশিপ আসলে পজিটিভ নাকি হচ্ছে নেগেটিভ, এটা ডিটারমিনেশন করে থাকি হচ্ছে আমরা কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। এখন এটা আমরা কিভাবে মেজার করে থাকি সাধারণত, অথবা অ্যানালাইসিস কেমনে করি আমরা? যে আমরা চাইলে হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস এসপিএসএস দিয়ে করে থাকি, আমরা চাইলে আর স্টুডিও দিয়ে করতে পারি, আমরা চাইলে হচ্ছে পাইথন দিয়ে করতে পারি। আরো ডিফারেন্ট কাইন্ডস অফ টুলস আর সফটওয়্যারস আছে যেগুলো দিয়ে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করে থাকি। আসলে মেকানিজম কি? আমরা সাধারণত যে সফটওয়্যার দিয়ে যে কোরিলেশন অ্যানালাইসিস করি, সফটওয়্যার গুলো হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টস মেজার করে থাকে, অথবা আউটপুট হিসেবে কোরিলেশন কোএফিসিয়েন্টস আমরা পেয়ে থাকি। এই কোরিলেশন কোএফিসিয়েন্টস দেখেই আমরা বুঝতে পারি যে এদের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটা কি স্ট্রং, নাকি হচ্ছে মডারেট, নাকি হচ্ছে লোয়েস্ট, নাকি নো রিলেশনশিপ, অথবা এদের মধ্যে কি পজিটিভ রিলেশনশিপ আছে নাকি নেগেটিভ রিলেশনশিপ আছে, নাকি আছে। এটা আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টস এর ভ্যালুস গুলো দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, দেখেন, এ পজিটিভ কোরিলেশন ইন্ডিকেটস দ্যাট অ্যাজ ওয়ান ভেরিয়েবল ইনক্রিজেস দি আদার অলসো ইনক্রিজেস। অর্থাৎ পজিটিভ রিলেশনশিপ তখনই হবে যখন একটা ভেরিয়েবলস এর মানগুলো বাড়ার সাথে সাথে অন্য একটা ভেরিয়েবলস এর, অর্থাৎ যার সাথে আমরা কম্পেয়ার করতেছি, কিন্তু এখন একটার সাথে আমরা একটাকে কম্পেয়ার করতেছি আমরা। হ্যাঁ, একটার সাথে একটাকেই আমরা কম্পেয়ার করছি। অর্থাৎ যদি আমরা ধরি যে দুইটা আমাদের ভেরিয়েবলস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, অর্থাৎ এ এর যে মানগুলো সেগুলো বাড়ার সাথে সাথে আপনার হচ্ছে বি এর মানগুলো বাড়তেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন বলে থাকি তখন আমরা। আর যদি এমন হয় যে এ বাড়ার সাথে সাথে বি এর মান কমতেছে, অর্থাৎ এ এর মান বাড়বে, বি এর মান কমবে, তখন আমরা একে বলবো ইনভার্স রিলেশনশিপ, অর্থাৎ নেগেটিভ কোরিলেশন এদের মধ্যে বিদ্যমান আছে। এখন আমরা জানি, এখন আমরা জানবো হচ্ছে পারপোজেস কি আসলে। আমরা যে কোরিলেশন অ্যানালাইসিস করব, কখন করব, আমাদের তো উদ্দেশ্য থাকে। আমরা যখন হচ্ছে একটা রিসার্চ কন্ডাক্ট করি, তখন হচ্ছে আমাদের রিসার্চ কোশ্চেন থাকে, আমাদের অবজেক্টিভস থাকে, তারপর যখন আমাদের ডাটা প্রডিউস হয়, তারপরে আমরা ডাটা করি, আমরা অ্যানালাইসিস করার আগে আমরা হচ্ছে চিন্তা করি যে আমরা এদের মধ্যে রিলেশনশিপ দেখবো, নাকি এদের মধ্যে যদি আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি আমরা। হ্যাঁ, কম্পেয়ার করলে তখন আমরা রিগ্রেশন করব অথবা অ্যানোভা করব। আর যদি হচ্ছে আমরা দেখতে চাই যে হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ কেমন আসলে, তাহলে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করি। এখানে প্রথম যে পারপোজটা আমি নিয়ে আসি সেটা হচ্ছে ডিটারমাইন দি স্ট্রেংথ অফ এ রিলেশনশিপ। অর্থাৎ দুইটা ভেরিয়েবলস এর মাঝে অথবা অনেকগুলো ভেরিয়েবলস এর মাঝে আমরা হচ্ছে স্ট্রেংথ, তাদের যে রিলেশনশিপটা আছে সেটার স্ট্রেংথ আমরা হচ্ছে মেজার করতে পারি অথবা ডিটারমিনেশন করতে পারি। যেমন এখানে উদাহরণস্বরূপ আমি দিয়েছি কি, মেজারিং হাউ ক্লোজলি স্টুডেন্টস স্টাডি আওয়ার্স কোরিলেট উইথ দেয়ার এক্সাম স্কোরস। আমরা সবাই জানি কি, যে যে বেশি পড়াশোনা করে তার সিজিপিএটা
ভালো হওয়ার সম্ভাবনা থাকে অথবা ভালো হয়। হ্যাঁ, যে অনেক বেশি পড়াশোনা করে তার সিজিপিএটা অবশ্যই ভালো হবে। ওকে। এখন আমরা যদি হচ্ছে ধরেন স্টাডি আওয়ার্স এর কিছু ডাটা নিলাম আমরা, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। আর একটা হচ্ছে এক্সাম স্কোরস এর কিছু ডাটা নিলাম আমরা, তো সেটা হচ্ছে আর একটা ভেরিয়েবল, এ এন্ড বি ভেরিয়েবল। এখন আমরা এই দুইটার মাঝে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করলাম। যদি দেখি যে এদের আহ, যে মান আসছে, কোরিলেশন কোফিসিয়েন্টস এর যে মান আসছে, সেই মান দেখে আমরা বুঝতে পারি যদি এদের মধ্যে হচ্ছে পজিটিভ রিলেশনশিপ আছে, তাহলে কি বুঝতে হবে? তাহলে আমরা কি বুঝতে পারবো যে স্টাডি আওয়ার্স বাড়তেছে, সাথে সাথে তাদের এক্সাম স্কোরও আপনার হচ্ছে ভালো হচ্ছে, অর্থাৎ সিজিপিএটা বাড়তেছে। ওকে। এই কোরিলেশন অ্যানালাইসিস দিয়ে আমরা আর একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে ডিরেকশন অফ এ রিলেশনশিপ। অর্থাৎ একটু আগে অলরেডি বলে ফেলছি আমরা, সেই রিলেশনশিপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা আমরা ডিটারমিনেশন করতে পারি কিসের মাধ্যমে? এই কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। এখানে আমি উদাহরণটা নিয়েছি হচ্ছে স্মোকিং অ্যান্ড লাং ক্যাপাসিটি টিপিক্যালি হ্যাভ এ নেগেটিভ কোরিলেশন। অবশ্যই। অর্থাৎ যে যত বেশি স্মোকিং করবে তার লাং ক্যাপাসিটিটা কমতে থাকবে। ধরেন আমরা এখানে 10টা পার্টিসিপেন্টস এর ডাটা আমরা নিলাম। হ্যাঁ, এখানে আমাদের দুইটা ভেরিয়েবলস থাকবে। একটা ভেরিয়েবলস থাকবে স্মোকিং রেট, অথবা স্টাডি স্মোকিং আওয়ার্স, আর অথবা স্মোকিং ইয়ার্স। হ্যাঁ, এক এক কথা ডিউরেশন, স্মোকিং এর ডিউরেশন। আর একটা হচ্ছে আমাদের লাং ক্যাপাসিটি। তো যেমন হচ্ছে ধরেন আমরা যেহেতু 10টা আমরা পার্টিসিপেন্টস এর 10 জন যারা হচ্ছে স্মোকার, 10 জন স্মোকারের আমরা ডাটা নিচ্ছি। তো আমরা নিলাম এভাবে যে প্রথম যে আপনার হচ্ছে স্মোকার, সে হচ্ছে 3 মাস যাবত স্মোকিং করে। তারপরের জন 5 মাস, তারপরের জন হচ্ছে 7 মাস, তারপরের জন 12 মাস, তারপরের জন হচ্ছে আপনার হচ্ছে 15 মাস, তারপরের জন হচ্ছে 20 মাস, তারপরের জন হচ্ছে 24 মাস, এরকম করে 10 জনের ডাটা নিলাম। এবং সাথে সাথে তার লাং ক্যাপাসিটিটাও আমরা মাপলাম। কিভাবে? FEV1, যে আপনার হচ্ছে লাং, যে আপনার হচ্ছে ক্যাপাসিটি, আমরা FEV1 স্কোরের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে। তো আমরা কি দেখবো? যে স্মোকিং করে 3 মাস ধরে, আর যে স্মোকিং করে হচ্ছে আপনার 3 বছর 4 বছর ধরে, তাদের কি লাং ক্যাপাসিটি একই হবে? অবশ্যই একই হবে না। অর্থাৎ স্মোকিং রেট বাড়ার সাথে সাথে স্মোকিং এর যে ডিউরেশন আছে, সেই ডিউরেশনটা বাড়ার সাথে সাথে লাং ক্যাপাসিটি আস্তে আস্তে কমে থাকবে। হ্যাঁ, তাহলে কি কি দাঁড়ালো এখানে? এর মধ্যে নেগেটিভ কোরিলেশন আছে। অলরেডি বলে ফেলছি যে একটা বাড়বে সাথে সাথে আর একটা কমবে। অর্থাৎ যদি আমরা স্মোকিং কে যদি এ ভেরিয়েবল নাম দেই, এবং হচ্ছে লাং ক্যাপাসিটিকে যদি আমরা বি ভেরিয়েবল নাম দিই, তাহলে এমন হবে কি যে এ বাড়ার সাথে সাথে অর্থাৎ বি আমাদের কমতেছে, অর্থাৎ লাং ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর হচ্ছে প্রেডিক্টিভ ইনসাইটস। আমরা যে কোনো হচ্ছে একটা ডিজিজের মধ্যে আমরা যদি ইন ডেপথ ই করতে চাই, আমরা আহ, বের করতে চাই অথবা স্টাডি করতে চাই, তাহলে আমরা এই কোরিলেশন অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, এখানে উদাহরণস্বরূপ দিয়েছে আছে হাই এক্সপ্রেশন অফ দি BRCA1 জিন ক্যান প্রেডিক্ট দি রিস্ক অফ ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে এমন দাঁড়াবে যে BRCA1 জিন হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। হুম। অর্থাৎ এক্সপ্রেশন যদি BRCA1 জিনের বেশি হয়, তাহলে অবশ্যই সেই টিস্যুটা ক্যান্সার ইনফেক্টেড, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার ইনফেক্টেড, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী যেহেতু BRCA1 জিন। অর্থাৎ তাহলে ক্যান্সার ইনফেক্টেড টিস্যুর মধ্যে অবশ্যই BRCA1 জিনের এক্সপ্রেশনটা বেশি হবে। ওকে। এখন আমরা চলে যাই হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম যে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টস এর মান দেখে আমরা বুঝতে পারি পজিটিভ নেগেটিভ নাকি হচ্ছে আপনার হচ্ছে স্ট্রং নাকি হচ্ছে মডারেট নাকি লোয়েস্ট। তো আমরা এই নিয়ে একটু আলোচনা করি। ওয়ার্ল্ড ওয়াইড আপনার কোরিলেশন যে কোএফিসিয়েন্টস এর যে মান আছে অথবা কোরিলেশন ভ্যালুস আছে, এটা সাধারণত -1 টু +1 হয়। এর কমও হবে না, বেশিও হবে না, এই -1 থেকে +1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওকে। যদি আমরা অ্যানালাইসিস করার পরে যদি দেখি আমরা যে +1 যদি আমরা পাই, অর্থাৎ +1 এর আশেপাশে, এটারও একটা আপনার হচ্ছে স্ট্রেংথেরও একটা গাইডলাইন্স আছে। তার আগে আমরা এটা জানি যে ডিরেকশন নিয়ে আমরা আগে জানি যে +1 যদি হয় তখন হবে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ, সব থেকে বেশি। +1ই কিন্তু হাইস্ট। হ্যাঁ, 1.5 1.3 অথবা 2 হবে না কখনো। সর্বোচ্চ 1.00 হবে, অথবা 0.9 0.83 সামথিং এমন হবে। হ্যাঁ, কখনো +1 এর বেশি হয় না সাধারণত। হ্যাঁ, আমাদের যে রিলেশনশিপের যে মান পাই, অথবা -1, কখনো -1 সর্বনিম্ন হয়। এর বেশি এর থেকে কম কখনো হয় না। যে -2 -3 কখনো এমন হবে না। তখন আমরা বলে থাকবো পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। আর এর এর মাঝের গুলো হচ্ছে আপনার মডারেট। আর যদি আমরা রিলেশনশিপ অর্থাৎ কোরিলেশন যে কোএফিসিয়েন্ট থাকবে সেটার মান যদি 0 আসে, তাহলে আমরা বুঝতে পারবো এই দুইটা ভেরিয়েবলস এর মাঝে কোনো ধরনের রিলেশনশিপ নাই, নো লিনিয়ার রিলেশনশিপ।
ওকে, এখন আমরা আসি, আমরা ধরেন +1 -1, পজিটিভ নেগেটিভ, পারফেক্ট পজিটিভ, পারফেক্ট নেগেটিভ আমরা জানলাম। এখন আমরা স্ট্রেংথ আসলে কেমন সেটা আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা মান আছে, সেটা হচ্ছে 0.0.3 যদি হয়। -0.3 হতে পারে কিন্তু, তাহলে হবে হচ্ছে কি স্ট্রং, আপনার হচ্ছে উইক নেগেটিভ। আর যদি হচ্ছে 0 থেকে 0.3, যদি এই মানটা যদি পজিটিভ হয়, তখন আমরা বুঝতে পারবো উইক পজিটিভ রিলেশনশিপ আছে। আর যদি 0.3 থেকে 0.6 হয়, তাহলে আমরা বুঝতে পারবো এদের মধ্যে মডারেট রিলেশনশিপ, সেটা হতে পারে পজিটিভ, সেটা হতে পারে নেগেটিভ। এরপরে 0.6 থেকে 1.0, হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ। যদি -0.6 থেকে -1.0 হয়, তাহলে সেটা হবে নেগেটিভ স্ট্রং রিলেশনশিপ। আর যদি +0.6 থেকে +1.0 হয়, তখন আমরা বলবো স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। ওকে, এখন আমরা আর একটা ওয়েতে বুঝতে পারি, এই যে যে এদের মধ্যে ভ্যারিয়েবলস গুলোর মধ্যে যে কোরিলেশন, এটা সিগনিফিকেন্ট কিনা, এইটা যদি বুঝতে চাই, তাহলে আমরা পি ভ্যালুর মানকে আমরা কাউন্ট করে থাকি। পি ভ্যালুর যে মান পাবো আমরা, সেই মানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এই দুইটা ভেরিয়েবলস এর মধ্যে যে রিলেশনশিপটা আছে, সেটা সিগনিফিক্যান্ট নাকি হচ্ছে নো সিগনিফিক্যান্ট। আরেকটা বিষয় এখানে খেয়াল করতেছেন, আমরা টু টেইলড কেন ইউজ করতেছি, কি চেক দি সিগনিফিকেন্স টু টেইলড। যারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করছেন কখনো অথবা জানেন, তারা অলরেডি জানেন যে টু টেইলড কখন হবে, যখন আমরা টু ডিরেকশনাল অ্যানালাইসিস করবো। এখানে কিন্তু আমরা দুইটা ডিরেকশন নিচ্ছি, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই জন্য এখানে আমরা টু টেইলড বলতেছি আমরা। সেটা অ্যানোভা হলেও আপনার হচ্ছে টু টেইলড হবে, ওয়ান টেইল হয়। যদি আমরা টি টেস্ট করি, সেখানেও আমরা টু টেইলড, ওয়ান টেইল আমরা ইউজ করে থাকি। কোরিলেশন অ্যানালাইসিসের ক্ষেত্রেও সেম, এখানে আমাদের মাল্টি ডিরেকশন আসতেছে, দুইটা ডিরেকশন আছে, এই জন্য আমরা টু টেইলড বলে থাকি। এখন ই পি ভ্যালুর মান যদি 0.05 এর থেকে কম অথবা 0.05 হয়, তখন আমরা বুঝতে পারবো এদের মধ্যে সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। এটা এটা আমরা কোশ্চেন রাখতে পারে যে ভাই এটা আমরা কোথায় থেকে পাইলাম। এটাই ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম। আপনারা যখন অ্যানালাইসিস করবেন, অ্যানোভা হোক, তারপর হচ্ছে টি টেস্ট হোক, তারপর হচ্ছে রিগ্রেশন হোক, যাই হোক না কেন, যেখানে আমরা পি ভ্যালুর মান আমরা ব্যবহার করে থাকি, যে আমরা সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট ডিটারমিনেশন করার জন্য, আমরা সবাই জানি যে হচ্ছে কি পি ভ্যালুর মান 0.05 ইকুয়াল অথবা এর কম হলে সিগনিফিকেন্ট কোরিলেশন আছে, অথবা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। যখন আমরা অ্যানোমা করি, তখন আমরা বলি যে হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, যদি পি ভ্যালুর মান 0.05 এর সমান অথবা 0.05 এর থেকে কম হয়। আর যদি পি ভ্যালুর মান 0.05 এর থেকে বেশি হয়, তখন আমরা বলি এই দুইটা ভেরিয়েবলস এর মাঝে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, অর্থাৎ ডিফারেন্স আছে কিন্তু সেটা সিগনিফিকেন্ট না। হ্যাঁ, সিগনিফিকেন্ট না। এই কোরিলেশন অ্যানালাইসিসের ক্ষেত্রেও সেম, যদি পি ভ্যালুর মান 0.05 এর থেকে বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারি এদের মধ্যে কোনো ধরনের সিগনিফিকেন্ট কোরিলেশনশিপ নেই, অর্থাৎ নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। হ্যাঁ, রিলেশনশিপ আছে কিন্তু সেটা সিগনিফিকেন্ট না, নর্মাল আপনার হচ্ছে রিলেশনশিপ আছে। এদের মধ্যে আকাশ পাতাল মানে হচ্ছে রিলেশনশিপ নেই, অনেক বেশি নেই। ওকে, এখন আমি একটা আমরা আজকে যেহেতু আপনাদেরকে শেখাবো হচ্ছে কোরিলেশনশিপ, কোরিলেশন অ্যানালাইসিস বা হচ্ছে পাইথন, আমাদের তো একটা ডাটা সেট লাগবে। আমি ডাটা সেটটা আপনাদেরকে দেখাই, তারপরে আমরা অ্যানালাইসিস চলে চলে যাবো। ওকে, আমরা এখানে 8টা স্যাম্পল নিয়েছি। ধরেন এখানে 8টা হচ্ছে ব্রেস্ট টিস্যু, ব্রেস্ট টিস্যুর 8টা স্যাম্পল নিয়েছি আমরা। এই 8টা স্যাম্পলের মধ্যে আমরা 3টা জিনের এক্সপ্রেশন দেখছি। একটা হচ্ছে ক্রাশ জিন, একটা হচ্ছে TP53, আর একটা হচ্ছে BRCA1 জিন। এখানে দেখেন যে এটা কিন্তু কোনো ধরনের এক্সপেরিমেন্টাল অথবা অরিজিনাল ডাটা না, এটা হচ্ছে আমার বানানো ডাটা। হ্যাঁ, তো এই যে BRCA1 এর জিনের এক্সপ্রেশন দেখেন, এই কিরাস এবং TP50 থেকে থেকে কিন্তু বেশি। অলরেডি আমি কিন্তু বলে ফেলছি, এটা হচ্ছে একটা ব্রেস্ট টিস্যুর ডাটা। 8টা স্যাম্পল মানে কি 8 জনের থেকে নিয়েছি আমরা। দেখেন সবখানেই কিন্তু BRCA1 জিনের আপনার পরিমাণ বেশি, আপনার হচ্ছে এক্সপ্রেশনটা বেশি, এবং TP50 তার থেকে সব থেকে কম। এবং কিরাস জিনের হচ্ছে এক্সপ্রেশন আপনার হচ্ছে মডারেট, অর্থাৎ মাঝে আছে। হ্যাঁ, সব থেকে কম হচ্ছে TP53, সব থেকে বেশি হচ্ছে BRCA1 জিন, এবং খালি চোখে দেখতেছি আমরা। এখন আমরা যদি এইটা ডিটারমিনেশন করতে চাই যে এই যে কিরাস জিনের এক্সপ্রেশন, TP53 জিনের এক্সপ্রেশনের মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, কিরাস জিনের সাথে BRCA1 জিনের যে আপনার হচ্ছে রিলেশনশিপ আছে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, নাকি এই যে এদের মধ্যে যদি রিলেশনশিপ থেকে থাকে, সেটা কি স্ট্রং পজিটিভ নাকি হচ্ছে মডারেট পজিটিভ নাকি লোয়েস্ট। হ্যাঁ, যাই হোক না কেন, যদি আমরা ডিটারমিনেশন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কোরিলেশন অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আজকে কোরিলেশন অ্যানালাইসিস করব হচ্ছে কি দিয়ে, পাইথন দিয়ে। চলে যাই আমরা পাইথনে। আমরা আজকে পাইচার্ম ব্যবহার করব কোরিলেশন অ্যানালাইসিস করার জন্য।
পাইথন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করা। অলরেডি দেখেন আমাদের এখানে পাইথন প্রজেক্ট 9 ক্রিয়েট করা আছে, কিন্তু আমি হচ্ছে নতুন আরেকটা প্রজেক্ট আমি ক্রিয়েট করব আপনাদের দেখানোর জন্য। ওকে, আমরা ফাইলে যাব, ফাইলে গেলে এখানে দেখেন নিউ প্রজেক্টের অপশন আছে, আমরা নিউ প্রজেক্টে যাব। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে যে পাইথন প্রজেক্ট 9 কেন না, সরি পাইথন প্রজেক্ট 10 কেন 10 আসলো, কারণ অলরেডি আমরা পাইথন প্রজেক্ট 9 পর্যন্ত আমি এখানে ক্রিয়েট করে ফেলেছি। ওকে, আমি এটা নতুন একটা নাম দিই, অথবা আমরা চাইলে পাইথন প্রজেক্ট 10ই থাকুক, আমরা নাম এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারবেন আপনারা, এইটুকু চেঞ্জ করে দিবেন। ওকে, এরপরে দেখেন এখানে এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে। ইন্টারপ্রিটের টাইপ হচ্ছে কি, ইন্টারপ্রিটার টাইপ প্রজেক্ট আপনার হচ্ছে ভেনভি, একটা হচ্ছে ব্যাস কোন্ডা, একটা হচ্ছে কাস্টম এনভায়রনমেন্ট। আমরা হচ্ছে কাস্টম এনভায়রনমেন্ট চুজ করব আমরা, যদি অন্যটা সিলেক্ট করা থাকে আমরা এখানে চুজ করব কি কাস্টম এনভায়রনমেন্ট। ওকে, এরপর হচ্ছে এনভায়রনমেন্ট জেনারেট নিউ সিলেক্ট এক্সিস্টিং, আমরা নতুন একটা এনভায়রনমেন্ট আমরা হচ্ছে জেনারেট করব। এরপর টাইপের এখানে অনেকের ক্ষেত্রে কোন্ডা অথবা পাইপ এন ভি অথবা পয়েট্রি ইউভি, তারপর হচ্ছে হ্যাশ সিলেক্ট করা থাকতে পারে, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অর্থাৎ আমরা চুজ করে নেব। ওকে, এরপরে ডিফল্টে যা থাকবে তাই আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। এখানে দেখেন আমার চারটা অপশন আসছে, দিস উইন্ডো, নিউ উইন্ডো, অ্যাটাচ, ক্যান্সেল। আমরা এই উইন্ডোতে, এই উইন্ডোতে আমরা চাইলে অ্যানালাইসিস করতে পারি, অথবা নতুন একটা উইন্ডো আমরা ক্রিয়েট করে নিতে পারি, অথবা আমরা চাইলে কোনো একটা উইন্ডো আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারি, অথবা আমরা ক্যান্সেল করতে পারি। আমরা হচ্ছে নতুন একটা উইন্ডো ক্রিয়েট করব। ওকে, নিউ উইন্ডোতে যাব। নতুন একটা উইন্ডো আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাকেজ ইনস্টল করা। আমাদের এই অ্যানালাইসিস করতে আমাদের আমাদের তিনটা প্যাকেজ লাগবে। প্রথম যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে প্যান্ডাস। পান্ডাস দিয়ে হচ্ছে আমরা ডাটা রিড করব এবং ডাটা অ্যানালাইসিস করব। আর একটা প্যাকেজ লাগবে আমাদের সিবন। সিবন দিয়ে হচ্ছে আমরা প্লটিং করব, অর্থাৎ হিট ম্যাপ অ্যানালাইসিস করে আমরা শুধু কোরিলেশন অ্যানালাইসিস করব না, এই কোরিলেশন অ্যানালাইসিসের মান দিয়ে আমরা হিট ম্যাপ করে দেখব যে হচ্ছে আপনার এদের স্ট্রেংথ কেমন। হ্যাঁ, আমরা জানি যে হিট ম্যাপ হচ্ছে আমরা এখানে কালার কালার বিভিন্ন কালারিং সেল দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন কালারিং সেল দেখতে পাই। আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার স্ট্রং পজিটিভ অথবা স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ আসবে, ওইটার কালার ডিপ কালার হবে। আর যদি হচ্ছে রিলেশনশিপটা যদি সে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যদি মডারেট হয় তাহলে হচ্ছে একটু লাইট কালার হবে। এবং হচ্ছে যদি একেবারেই মিনিমাল যদি আপনাদের রিলেশনশিপ থাকে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তাহলে ওইখানে হচ্ছে আপনার হোয়াইট কালার, অর্থাৎ কোনো ধরনের কালার শো করবে না। ওকে, আমরা দেখি। প্রথম কাজ হচ্ছে আমাদের প্যাকেজ ইনস্টল করা, এই জন্য আমরা টার্মিনাল চলে যাব। টার্মিনাল এসে প্যানেলে, টার্মিনাল প্যানেলে গিয়ে আমরা হচ্ছে ইনস্টল করব পান্ডাস। অলরেডি আমার এখানে ইনস্টল করাই আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি ইনস্টল করতেছি। তো আমরা পিপ ইনস্টল, পিপ ইনস্টল পান্ডাস লিখে আমরা হচ্ছে এন্টার প্রেস করব। একটু সময় লাগবে ইনস্টল হতে। একটু সময় লাগবে। যদি পিসি কনফিগারেশন যদি অনেক ভালো হয়, তাহলে হচ্ছে সময় কম লাগবে। একটু অপেক্ষা করি, ইনস্টল হবে। দেখেন এখানে কি লেখা আসছে যে ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস, এখানে পাই জেট, তারপর হচ্ছে টি জেড ডাটা 6 নাম পাই, তারপর হচ্ছে পাইথন ডেটিউটিল পান্ডাস একসাথে ইনস্টল হচ্ছে আমাদের। শুধু পান্ডাস না, এর সাথে অ্যাসোসিয়েটেড যত ধরনের প্যাকেজ আছে সব একসাথে ইনস্টল হচ্ছে। একটু অপেক্ষা করি, সময় লাগবে। ওকে, ডান, ইনস্টল কমপ্লিট। এখন হচ্ছে আমরা কি ইনস্টল করব, সিবন, পিপ ইনস্টল সিবন, এন্টার প্রেস করব। আর একটা বিষয় জানাই রাখি,
আমি অলরেডি আপনাদেরকে বলছি যে আমাদের হচ্ছে ম্যাট প্লট লিভটাও লাগবে। আমরা যদি সি1 ইনস্টল করি, তাহলে আমাদের হচ্ছে ম্যাট প্লট লিভ আলাদা করে ইনস্টল করার প্রয়োজন নেই। হ্যাঁ, সি1 এর সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস, অর্থাৎ সি1 এর অ্যাসোসিয়েটেড প্যাকেজ গুলো এখানে ইনস্টল হচ্ছে। কি কি প্যাকেজেস আছে? পাইপারসিং, পিলো, তারপর প্যাকেজিং, তারপর হচ্ছে কি সলভার, তারপর হচ্ছে ফন্ট টুলস, সাইক্লার, তারপর হচ্ছে কন্টরফাই, তারপর হচ্ছে কি ম্যাট প্লট লিভ, সি1 একসাথে ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে যেহেতু হচ্ছে অ্যাসোসিয়েটেড অনেকগুলো প্যাকেজেস আছে এর সাথে। একটু অপেক্ষা করে ইনস্টল হোক। ওকে, ইনস্টল কমপ্লিট। এখন আমরা জানি যে পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের কোড লিখতে হয়। আমরা কোড কোথায় লিখবো? এই জন্য আমরা হচ্ছে জুপিটার নোটবুক ইউজ করব। তো আমরা জুপিটার নোটবুকটা ইনস্টল করি। পিপ ইনস্টল জুপিটার। ওকে, এন্টার প্রেস করি। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে বেশি। অ্যাসোসিয়েটেড অনেকগুলো প্যাকেজেস আছে এখানে, দেখেন কত প্যাকেজেস। হ্যাঁ, সি1 অথবা পান্ডাসের সাথে হচ্ছে অল্প কয়েকটা অ্যাসোসিয়েটেড প্যাকেজেস ছিল, কিন্তু ওই জুপিটারের সাথে অনেক কিছু আছে। এজন্য একটু সময় বেশি লাগবে জুপিটার ইনস্টল করতে। একটু সময় লাগবে। একটু বেশি সময় লাগতেছে জুপিটার ইনস্টল হতে। এটা ডিপেন্ড করবে পিসি কনফিগারেশনের উপরে। ওকে, কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে, আমি অলরেডি একটু আগে বলে ফেলছি যে আমরা কোড লিখবো কোথায়। কোড লিখবো হচ্ছে জুপিটার নোটবুকে। তো এখন আমরা জুপিটার নোটবুক একটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই জন্য হচ্ছে আমরা এই দেখেন এখানে প্রজেক্টের এখানে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নতে গেলে আমাদের এখানে অপশন আসবে। আমরা জুপিটার নোটবুক আছে, এখানে এইচটিএমএল ফাইল আছে,
ডকার ফাইল আছে, আমরা এখানে জুপিটার নোটবুকে ক্লিক করব। আমরা এখানে নাম দেব একটা আর কোরিলেশন। ওকে, ওকে, আমাদের জুপিটার নোটবুক চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে প্যাকেজগুলো শুধু ইনস্টল করলেই হবে না, প্যাকেজগুলো আমাদের এখানে এই জুপিটার নোটবুকে ডিফাইন করতে হবে অথবা ইম্পোর্ট করতে হবে। যেহেতু আমরা এইখানে জুপিটার নোটবুকে হচ্ছে আমরা কোডিং করতেছি। ওকে, আমাদের প্রথমে আমরা যে সফটওয়্যার যে প্যাকেজটা আমরা ইনস্টল করেছিলাম ওটাকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট পান্ডাস। এস, পান্ডাসকে আমরা হচ্ছে পিডি নামে, পাইথনে আমরা হচ্ছে পান্ডাসকে পিডি নামে আমরা ইম্পোর্ট করে থাকি। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। ওকে, আমরা রান করি। আমরা এখানে চাইলে হচ্ছে এই যে রানের অপশন আছে, এই এইখানে আমরা রান করতে পারি এখানে ক্লিক করে, অথবা আমরা চাইলে হচ্ছে একসাথে শিফট এন্ড হচ্ছে এন্টার প্রেস করেও হচ্ছে আমরা রান করতে পারি। তো রান দিয়ে আমরা একটু সময় লাগবে, আমরা যে জুপিটার নোটবুকটা ইনস্টল করলাম ওইটা স্টার্ট হতে একটু সময় লাগবে। জাস্ট ওয়েট। দেখেন এখানে কিন্তু ওই যে রান হয়নি এখনো, কি ওয়েট হচ্ছে, যখন রান হবে তখন এখানে সেকেন্ড শো করবে কত সেকেন্ড লাগলো আমাদের এটা রান হতে। আর স্টুডিওতে আবার এই সমস্যা নেই যে রান হতে সময় লাগতেছে এমন কিছু না, অথবা আলাদা করে আমাদের হচ্ছে নোটবুক ক্রিয়েট করতে হয় না। হ্যাঁ, অলরেডি স্টার্টেড, জুপিটার সার্ভার স্টার্টেড। এই তো টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, ইম্পোর্ট হচ্ছে। ওকে, ডান। এখন আমরা ইম্পোর্ট করব সিবন। ইম্পোর্ট সিবন এস এস এন এস। আমরা সিবনকে জুপিটার নোটবুকে আমরা হচ্ছে এস এন এস নামে আমরা হচ্ছে ইম্পোর্ট করব। ওকে, রান করি। 3 সেকেন্ড আর হচ্ছে 656 মিলি সেকেন্ড লাগছে আমাদের এটা ইম্পোর্ট করতে, এই কোডটা রান হতে। এখন আমরা ম্যাট প্লট লিপটা আমরা এখানে হচ্ছে ইম্পোর্ট করব। হ্যাঁ, ম্যাট সি সি বর্ন দিয়ে হচ্ছে আমরা প্লটিং করি, অ্যাট্রাকটিভ প্লটিং করতে পারি, কিন্তু ম্যাট প্লট লিপ দিয়ে হচ্ছে আমরা প্লটকে শো করতে পারি। আমরা প্লটকে যদি আমরা শো করতে চাই আমাদের এই স্ক্রিপ্টে অথবা আমাদের এই অ্যানালাইসিস যে ইন্টারফেস আছে এইখানে, তাহলে আমাদের ম্যাট প্লট লিপ লাগবে। তাহলে আমরা ম্যাট প্লট লিপটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট অলরেডি আমাকে সাজেস্ট করতেছে, আমরা এখানে ট্যাব, আমরা যদি ট্যাবে অর্থাৎ আপনাদের কিবোর্ডে যে ট্যাব অফ বাটন থাকে এখানে ক্লিক করলেই এগুলা আমাদের এখানে চলে আসবে, কিন্তু আমি লিখে দেখাচ্ছি। ম্যাট প্লট লিপ ডট পাই প্লট এস পিএলটি। হ্যাঁ, ম্যাট প্লট লিপ ডট পাই প্লট হয়, জাস্ট অনলি ম্যাট প্লট লিপ হয় না, এটা হচ্ছে পাইথনের ভাষা, পাই প্লট ইউজ করতে হবে। এখন আমরা একে আমরা হচ্ছে পিএলটি নামে অর্থাৎ পাই প্লট নামে আমরা একে হচ্ছে এখানে আমরা ইম্পোর্ট করব। ওকে, রান দিয়ে আমরা রান শেষ। এটা হচ্ছে লেস দ্যান 10 মিলি সেকেন্ড, অনেক কম সময় লাগছে এটা আপনাদের হচ্ছে রান করতে। এখন কাজ হচ্ছে আমাদের, আমরা যে অ্যানালাইসিস করবো আমাদের তো ডাটা প্রয়োজন হবে। ডাটাটা আমরা এই পাইথন প্রজেক্ট 10-এ অর্থাৎ আমাদের এই যে ইন্টারফেস এখানে আমরা ডাটাটা কিভাবে নিয়ে আসবো, অথবা আমাদের জুপিটার নোটবুকেই বা কেমনে নিয়ে আসবো। তো এই জন্য কি করতে হবে, আমাদের যে ডাটা সেটটা যে সিএসভি ফাইলটা এটা আমরা কপি করব। কপি করে চলে যাব আমাদের লোকাল ডিস্ক সিতে। হ্যাঁ, যেখানে আমাদের পাইচাম আপনার হচ্ছে ইনস্টল হয়ে আছে। সিতে যাব, সিতে যাওয়ার পরে ইউজার্সে যাব। ইউজার্সে যাওয়ার পরে আমরা লিনোভো, যদি আপনাদের হচ্ছে অন্য কোনো ধরনের পিসি হয় অন্য কোনো ব্র্যান্ডের, তখন আপনাকে পিসি ব্র্যান্ড নেম শো করবে এখানে। যেহেতু আমার হচ্ছে আপনার আমার পিসি হচ্ছে লিনোভো, লিনোভো শো করতেছে এখানে। এরপর আমরা খুঁজবো এখানে পাইচাম প্রজেক্ট কোথায় আছে, এই যে পাইচাম প্রজেক্টস। ওকে, এখানে দেখেন পাইথন প্রজেক্ট 10 অলরেডি এখানে আমার ক্রিয়েট হয়ে আছে, যেটা আমরা এখন কাজ করতেছি। তো এখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট পেস্ট করে আমি এখানে চলে আসবো। দেখেন চলে আসছে আমাদের, অর্থাৎ পাইথন প্রজেক্টে আমাদের যেই ডাটাটা আমরা নিয়েছি ডাটা সেটের নাম হচ্ছে কর আন্ডারস্কোর পাইথন ডট সিএসভি,
অর্থাৎ এটা এক্সেল ফাইল, এক্সেল ফাইলের একটা ফাইল ফরম্যাট হচ্ছে সিএসভি ফাইল। ওকে। তো পাইথন প্রজেক্ট, আমাদের প্রজেক্টে ডাটাটা নিয়ে আসলাম, কিন্তু আমাদের জুপিটার নোটবুকে তো একে ডিফাইন করতে হবে। ওকে। তো আমরা যদি জুপিটার নোটবুকে আমরা যদি ডিফাইন করতে চাই, তো আমাদের হচ্ছে কিছু কোড ইউজ করতে হবে, কোড রান করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের ডাটা সেটের নাম হচ্ছে কোর আন্ডারস্কোর পাইথন। তো আমরা এত বড় নাম চাচ্ছি না, আমরা হচ্ছে ছোট একটা নামে একে আমরা হচ্ছে ই করব, ডাটা ফ্রেম নামে আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করব। আর ডাটা ফ্রেম এর হচ্ছে আপনার শর্ট নেম হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে ডিএফ। ডিএফ ইকুয়াল টু, এখন কাকে আমরা ডাটা ফ্রেম নামে, ডিএফ নামে আমরা এখানে ডিফাইন করতেছি, তাকে তো এখানে নিয়ে আসতে হবে। ওকে। তো আমাদের এখানে যে প্যাকেজটা প্রয়োজন হবে পান্ডাস, পান্ডাসকে আমরা কি নামে ডিফাইন করছিলাম, পিডি। পিডি ডট, ওদেরকে আমি বলতেছি রিড আন্ডার স্কোর সিএসবি, অর্থাৎ আমরা যে সিএসবি ফাইলটা দিব এটাকে রিড করতে হবে। অর্থাৎ আমরা আমাদের ডাটাকে জুপিটার নোটবুকে রিড করাবো এখন। ওকে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার ডাটা সেটের নাম দিতে হবে, ডাবল ইনভার্টেড কমা ইউজ করবো আমরা এখন। ডাটা সেটের নাম কি ছিল আমাদের, কোর আন্ডারস্কোর পাইথন। ওকে। ডট সিএসবি, আমার ফাইল ফরম্যাট ছিল কি, সিএসবি ফরম্যাট। ওকে। লেখা শেষ, এখন আমরা এটা রান দেবো। রান দেই, শিফট এন্টার। ওকে, ডিফাইন হয়ে গেছে। অর্থাৎ আমাদের জুপিটার নোটবুকে আমাদের ডাটাটা চলে আসছে। এখন আমাদের এই ডাটাটা আমরা দেখতে চাই, আমাদের ডাটাটা আমরা দেখতে চাই। আহ, কিভাবে দেখবো, ওদেরকে বলবো আমরা প্রিন্ট, আমরা পাইথনের প্রিন্ট ফাংশনটা আমরা এখানে ইউজ করব। প্রিন্ট, যেহেতু আমি কি বললাম যে আমাদের সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে আমাদের এই এত বড় ডাটা সেট নেম ফর আন্ডারস্কোর পাইথনকে আমরা ডিএফ নামে আমরা ই করলাম। এখানে যদি আমরা ডিএফ ইউজ করি তাহলে হবে না, এখানে আমাদের ইউজ করতে হবে, সরি, এখানে যদি আমরা ফর আন্ডারস্কোর পাইথন ডট সিএসবি ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো না। আমরা যেহেতু অলরেডি আমাদের এই ডাটা সেটকে হচ্ছে আমরা ডিএফ নামে অর্থাৎ ডাটা ফ্রেম নামে আমরা একে ডিফাইন করে ফেলছি, তো এখানে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডিএফ লিখতে হবে। ওকে, এরপরে আমরা রান দিই। এই যে আমাদের ডাটা সেটটা দেখেন, স্যাম্পল ছিল 8টা, ক্রাশ জিনের এক্সপ্রেশন, টিপি 53 জিনের এক্সপ্রেশন এবং বিআরসি A1 এর জিনের এক্সপ্রেশন। এখন আমাদের কাজ হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স অ্যানালাইসিস করা। ওকে। অর্থাৎ ডাটাটা আমাদের ম্যাট্রিক্স আকারে আমরা পাবো আফটার কোরিলেশন অ্যানালাইসিস। ওকে। এজন্য আমরা লিখবো কোরিলেশন ম্যাট্রিক্স। এবং আমরা যখন কোডিং করব তখন এখানে আমরা কোনো স্পেস ব্যবহার করতে পারবো না, অর্থাৎ দুইটা নামের, দুইটা নাম হয়, যেহেতু কোরিলেশন ম্যাট্রিক্স এখানে দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝে আমরা স্পেস ব্যবহার করতে পারবো না, হয় আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো অথবা হচ্ছে ফুল স্টপ ইউজ করতে পারবো। আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতেছি। ম্যাট্রিক্স, আমাদের ডাটা ফাইলের নাম কি ছিল, ডাটা ফ্রেম। ওকে। ডিএফ লিখলাম, আমরা এখানে দুইটা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কলামগুলোর নাম নিয়ে আসতে হবে। যেহেতু আমরা এখানে তিনটা জিন নিয়ে আসি, তিনটা জিনের নাম আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা কাদেরকে নিয়ে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করতেছি, কাদের রিলেশনশিপ আমরা দেখবো। হ্যাঁ, ক্রাশ, টিপি 53 এবং বিআরসি A1 জিনের। তো আমাদের এখানে তিনটা নামকে ডিফাইন করে দিতে হবে। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট আপনার হচ্ছে কমার মধ্যে এদেরকে ডিফাইন করতে হবে। প্রথম যে জিনটা ছিল সেটাকে আমরা কি নামে এখানে লিখছি। এবং দেখেন এখানে যে নামে থাকবে, কলামগুলোর হেডিং যে নামে থাকবে, সেখানে ক্রাশ থাকুক আর যাই থাকুক, 1 2 3 যাই থাকুক না কেন, অথবা ABCD, যে নামে আপনারা ডাটাতে অর্থাৎ মেইন ডাটা ফাইলে যে নামে আপনারা হচ্ছে নামকরণ করেন না কেন, সেই নামটা এখানে ইউজ করতে হবে, ক্রাশ। এরপর হচ্ছে কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট, টিপি 53। ওকে, চলে গেলাম। কোনো একটা যদি ভুল হয়, ধরেন এখানে টিপি 53 আছে, আপনার এখানে টিপি দেন তাহলে কিন্তু হবে না, টিপি 53 লিখতে হবে। অথবা 5 না দিয়ে 3 দেন, অথবা টি 53 দেন, তাহলেও কিন্তু হবে না। কারণ অলরেডি ডাটাটাকে আমরা ই করে ফেলছি, ডিফাইন করে ফেলছি যে নামে, সেই নামগুলো এখানে দিতে হবে। ওকে। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার বিআরসি A1, এরপর হচ্ছে আমরা কি করতেছি, কোরিলেশন করতেছি, ডট সিও ডাবল আর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা ফাংশন ইউজ করে ফেললাম। আমরা রান দিয়ে এটাকে, ডান। এখনো কিন্তু আমরা মান পাইনি, আমাদের অ্যানালাইসিসের যে আউটপুটটা সেটা কিন্তু এখন পর্যন্ত পাই নাই। আমরা ওদের কাছে চাইতে হবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে। ওকে, আমরা প্রিন্ট লিখি, আবার প্রিন্ট ফাংশন আমরা ইউজ করব, প্রিন্ট কোরিলেশন ম্যাট্রিক্স। কারণ আমরা আমাদের যে আমরা যে কোরিলেশন যে অ্যানালাইসিস করলাম, একে আমরা
কি নামে আমরা হচ্ছে ডিফাইন করছিলাম? কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স। তো এটা এখানে লিখতে হবে, কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স। ওকে, এখানে আমাদের কোনো ডাবল ইনভার্টেড কমা অথবা কোনো সিঙ্গেল কমা আমাদের ইউজ করতে না করলে মানে করা যাবে না অথবা করতে হবে না। শিফট এন্টার। এই যে আমাদের কোরিলেশন অ্যানালাইসিসের মান, অর্থাৎ আমাদের অবজারভেশন ছিল 8টা। হ্যাঁ, ক্রাশ জিনের অবজারভেশন 8টা ছিল, TP53 জিনের 8টা ছিল, BRCA1 জিনের 8টা ছিল। সবগুলোকে ওরা কি করছে? সবগুলোকে ম্যাট্রিক্স আকারে নিয়ে আসছে, কোরিলেশন কোএফিসিয়েন্টস এর মান। এটা আমরা একটু ইন্টারপ্রিটেশন করি। এই যে যে আমরা যে আউটপুটটা পাইলাম কোরিলেশন ম্যাট্রিক্সে, দেখি একটু আমরা। এই যে ক্রাশ, এখানে ক্রাশ, এখানে TP53, এখানে TP53, BRCA1, এখানে হচ্ছে BRCA1। যদি আমরা কম্পেয়ার করি, কোরিলেশন দেখতে চাই, তখন হচ্ছে আপনার হচ্ছে কলামেও সেম নাম থাকবে, রোতেও সেম নাম থাকবে। এখানে ক্রাশ এবং ক্রাশ, এই যে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান। এবং এখানে দেখেন আমরা একটা বিষয় হচ্ছে ইন ডেপথ ইন্টারপ্রিটেশনের আগে আমি একটা বিষয় বলি, এখানে কোনোটাই কিন্তু আমরা নেগেটিভ কোরিলেশন পাই নাই। অর্থাৎ যদি নেগেটিভ পাইতাম তাহলে কিন্তু এইগুলোর মধ্যে আপনার আসতো, মাইনাস চিহ্ন আসতো। সবগুলোই হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। কিছু হচ্ছে আপনার স্ট্রং পজিটিভ, কিছু আছে হচ্ছে মডারেট, আপনার হচ্ছে পজিটিভ রিলেশনশিপ আছে এদের মধ্যে। কিরাস ওয়ানের সাথে কিরাস, সরি, কিরাসের সাথে কিরাসের হচ্ছে আপনার যে কোরিলেশন কোফিসিয়েন্টের মান সেটা হচ্ছে কত, 1। অর্থাৎ এদের মধ্যে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ অবশ্যই। কারণ আমরা এখানে কিন্তু কিরাস কিন্তু দুইটা আমাদেরই ছিল না, দুইটা কলাম ছিল না, যেহেতু একটাই কলাম। যখন আমরা ম্যাট্রিক্স আকারে ডাটাটা নিয়ে আসবো, আপনারা জেনে থাকবেন যে যখন আমরা ম্যাট্রিক্স আকারে নিয়ে আসবো তখন সেম কলামের সাথেও আমরা কম্পেয়ার করি। হ্যাঁ, কম্পেয়ার করতে হয়, ম্যাট্রিক্স ফরম্যাটের নিয়ম এটা। হ্যাঁ, ক্লাসের সাথে ক্লাসের আপনার যেহেতু ডাটা এক ছিল, তাহলে অবশ্যই এটার রিলেশনশিপটা স্ট্রং হবে। হ্যাঁ, দেখেন, ক্লাসের সাথে TP53 ছিল 0.93, এবং ক্লাসের সাথে BRCA1 এর ছিল 0.85। এইটাও স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। তিনটাই কিন্তু স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। অর্থাৎ ক্রাশের সাথে TP53, ক্রাশের সাথে BRCA1, TP53 সাথে ক্রাশের, TP53 সাথে হচ্ছে BRCA1, BRCA1 এর সাথে ক্রাশ, BRCA1 এর সাথে TP53, অথবা BRCA1 এর সাথে নিজের BRCA1 এর রিলেশনশিপটা স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। কারণ অলরেডি আমরা মান দেখছি, এখানে কি দেখছি, এই যে স্ট্রং কখন শুরু হবে, 0.6 থেকে 1.0। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সবগুলোর মান 0.6 এর উপরে, কোনোটা 0.6 এর কম নেই। এই জন্য সবগুলোকে আমরা বলতে পারি যে এই যে যে আপনার হচ্ছে, এবং পজিটিভ রিলেশনশিপ মানে কি, একটা জিনের এক্সপ্রেশন বাড়ার সাথে সাথে আর একটা জিনের এক্সপ্রেশন বাড়তেছে, একটা জিনের এক্সপ্রেশন বাড়তেছে। হ্যাঁ, এখন আমরা এই রেজাল্টটা আমরা একটা হিট ম্যাপ করতে চাই, আমরা কালারিং একটা ম্যাপ করব। হ্যাঁ, দেখবো যে আমরা হচ্ছে ডিপ কালার, অবশ্যই তিনটা সিগনিফিকেন্ট, অবশ্যই একটু কালারটা একটু ডিপ হবে, হ্যাঁ, লাইটও হবে। কারণ এখানে দেখেন আপনার হচ্ছে 0.85 আছে, 0.93 আছে, 0.85 আছে, 0.91 আছে। তো যেটা 1 সেটার অবশ্যই ডিপ কালার থাকবে, সেই সেলটার মান। হ্যাঁ, 0.93 যেটা আরেকটু হচ্ছে লাইট কালার হবে। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার 85 আছে, ওটা থেকে আরেকটু লাইট কালার হবে। হ্যাঁ, তো এটাই আমরা দেখি। ওকে, এই জন্য আমরা এখানে হচ্ছে সিবন, আমরা অলরেডি আপনাদেরকে বলছি, আমরা যদি হচ্ছে পাইথনে আপনার হচ্ছে প্লটিং করি অথবা ভিজুয়ালাইজেশন করি কোনো ডাটাকে, তাহলে আমরা হচ্ছে সিবন আমরা ইউজ করে থাকি, সিবন সিবন প্যাকেজটাকে। ওকে, সিবনকে আমরা কি নামে ডিফাইন করেছিলাম? SNS ডট হিট ম্যাপ। আমরা কি করতেছি? হিট ম্যাপ ওদেরকে আমরা ডিফাইন বলতেছি আমরা। ওকে, এখন কোন ডাটাকে নিয়ে আমরা হিট ম্যাপ বানাবো? কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স। ওকে, কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স। এখন আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আমরা আমাদের যে হিট ম্যাপের যে সেলটা পাবো, ওইখানে আমরা নিউমেরিক্যাল ভ্যালু রাখতে চাচ্ছি। আমরা আমাদের সেলগুলোর মধ্যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো শো করবে। সেই জন্য আমরা পাইথনের অ্যানোট ফাংশন ইউজ করব। আমরা অ্যানোট ট্রু, অর্থাৎ আমরা অ্যানোট চাচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু চাচ্ছি আমরা। ওকে, এখন একটু আগে যেটা বললাম, আমরা কালারের উপরে ভিত্তি করে আমরা দেখবো যে কোনটা স্ট্রং, কোনটা হচ্ছে মিনিমাল, অথবা কোনটা লোয়েস্ট, অথবা কোনটা মডারেট। তাহলে আমাদেরকে এখানে চুজ করে দিতে হবে কালারটা। ওকে, এই জন্য আমরা পাইথনের সি ম্যাপ সি ম্যাপ ফাংশনটা আমরা ইউজ করব। সি ম্যাপে আমরা রাখবো হচ্ছে রেড, আমরা একটা কালার ইউজ করতেছি, রেড কালার। যেহেতু আমাদের এখানে কোনো নেগেটিভ কোরিলেশনশিপ নেই, তাহলে আমরা হচ্ছে একটা ইউজ করব। হ্যাঁ, অর্থাৎ যেটার যেই দুইটা ভেরিয়েবলস এর মধ্যে স্ট্রং কোরিলেশনশিপ সব থেকে বেশি, অর্থাৎ সবগুলোই স্ট্রং, তারপরে তো বেশি আছে এখানে, 1 আছে, 0.93 আছে, 0.91 আছে, 0.85 আছে। তো এখানে আমরা একটা কালার ইউজ করতেছি, সেটা হচ্ছে রেডস কালার।
তো আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর যদি আমরা নেগেটিভ শো করতো তাহলে হচ্ছে আমরা কুল ওয়ার্ম ইউজ করতাম। কুল ওয়ার্ম ইউজ করলে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে পজিটিভ ওগুলা লাল আকার আসতো, অর্থাৎ লাল কালারে শো করতো, এবং হচ্ছে যেগুলো নেগেটিভ রিলেশনশিপ ওইগুলো হচ্ছে ব্লু কালারে শো করতো। ওকে, আমরা হচ্ছে রেডস ইউজ করতেছি, আর ডিএস রেডস। ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এখানে ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে দেখেন এখানে ডেসিমাল অর্থাৎ পয়েন্টের পরে কিন্তু কয়টা ঘর আছে? ছয়টা। আমরা ছয়টা রাখতে চাচ্ছি না, কারণ আমাদের হিট ম্যাপের সেলগুলো ছোট ছোট হবে। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে পয়েন্টের পরে অর্থাৎ 0 পয়েন্টের পরে দুইটা আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা এখানে এই জন্য আমরা হচ্ছে ফরম্যাট নাম্বারস এফএমটি ফাংশন ইউজ করব আমরা। ওকে, ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে এখানে। পয়েন্ট টু নাম্বারস এটা মেনশন করতেছি আমরা, ডিফাইন করে দিলাম। এখন আরো বেশি কিছু কিছু কাজ আছে আমাদের। একবারে আমরা হচ্ছে এই যে একটা প্লট বানাবো, প্লটের টাইটেল আমরা সিলেক্ট করব। ওকে, প্লটের নাম দেবো আমরা কি? এজন্য আমরা প্লটের যে আমরা টাইটেল দেবো, অর্থাৎ একটা আমাদের একটা গ্রাফ আসবে, গ্রাফের তো একটা নাম দিতে হবে। এজন্য আমরা হচ্ছে ম্যাট প্লট লিপ ইউজ করবো আমরা এখানে, পিএলটি। ম্যাট প্লট লিপকে আমরা কি নামে ডিফাইন করেছিলাম? পিএলটি। পিএলটি ডট টাইটেল, আমরা হচ্ছে টাইটেল দিতে চাচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদের এখানে। এখন আমাদের এখানে টাইটেলটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ওকে, আমরা নাম দিই, ধরেন আমরা নাম দিলাম হচ্ছে কোরিলেশন হিট ম্যাপ অফ জিন এক্সপ্রেশন। ওকে, আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ম্যাটপ্লট লিপের মাধ্যমে আমরা শো করাবো যে আমাদের এই আহ, এটা হিট ম্যাপটা। ওকে, এজন্য আমরা ম্যাটপ্লট লিপ আবার ইউজ করতেছি, পিএলটি ডট শো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন দেখি আমাদের কোডটা ঠিক আছে কিনা। আমরা হচ্ছে C1 নিয়েছি, হিট ম্যাপ, C1 ডট হিট ম্যাপ। এরপর আমরা কি নিয়েছি? কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স ডাটাকে নিয়ে আমরা হচ্ছে হিট ম্যাপ করবো আমরা। এরপর হচ্ছে কি অ্যানোটেড টু রো, অর্থাৎ আমাদের সেলগুলোর মধ্যে আমরা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা চাচ্ছি। এরপর হচ্ছে আমরা কালার চুজ করে দিছি যে সবগুলো রেড কালার হবে, কোনোটা ডিপ রেড কালার হবে, কোনোটা আপনার হচ্ছে লাইট রেড কালার হবে। অর্থাৎ এরপর হচ্ছে আমরা কি নিয়েছি? ফরম্যাট নাম্বারস 2। ওকে, আমরা সবগুলোকে একসাথে রান দেবো। এই দেখেন, এইটা হচ্ছে আমাদের কোরিলেশন হিট ম্যাপ অফ সিন এক্সপ্রেশন। এদের এখানে দেখেন এই যে পাশে একটা সাইনিং আমাদের একটা বার আছে। হ্যাঁ, 0.86 এরকম থাকবে। একবারে রেড কালার, একেবারে ডিপ রেড কালার হচ্ছে তিনটার ছিল আমাদের, অর্থাৎ ক্রাশ জিনের সাথে হচ্ছে আপনাদের TP53 হচ্ছে কি 0.93, অর্থাৎ ওয়ানের থেকে একটু কম। যদি এখানে আমাদের 0.93 হাইস্ট থাকতো, তাহলে হচ্ছে এইখানে আমাদের 0 পয়েন্ট, মানে অর্থাৎ এই এই সেলটা হচ্ছে সব থেকে বেশি আপনার হচ্ছে ডিপ রেড কালার হতো। এরপরে আমাদের এই স্ট্রং 0.85 স্ট্রং পজিটিভ রিলেশনশিপ হলেও আমরা কিন্তু এখানে আমরা ডিপ রেড কালার আমরা পাইতেছি না। অর্থাৎ সব এখানে যতগুলো কোরিলেশন কোএফিসিয়েন্টস এর মান আছে সব থেকে কম হচ্ছে 0.85। হ্যাঁ, অবশ্যই স্ট্রং পজিটিভ রিলেশনশিপ কিন্তু কম। হ্যাঁ, 0.6 থেকে শুরু হয়েছে আমার স্ট্রং পজিটিভ রিলেশনশিপ, কিন্তু যেহেতু 0.85 এর চেয়েও আমার বড় মান আছে। হ্যাঁ, তারপরে ধরে দেখি TP53 সাথে কিরাসের হচ্ছে 0.93, TP53 সাথে হচ্ছে TP53 1.00, TP53 এর সাথে হচ্ছে BRCE1 এর রিলেশনশিপ কোইন্সিডেন্স এর মান ছিল হচ্ছে 0.91। আবার দেখেন এখানে BRCE1 জিনের সাথে কিরাস জিনের যে রিলেশনশিপটা ছিল, এইটা কিন্তু হচ্ছে একটু লোয়েস্ট। স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আছে, তারপরে একটু লোয়েস্ট 0.85, এই অলরেডি আমরা এখানে দেখছি। হ্যাঁ, এবারে BRCE1 জিনের সাথে TP53 0.91, সেম ডাটাগুলোই আসতেছে, কিন্তু সেম আসবে কারণ আমাদের এখানে এটা আমরা ম্যাট্রিক্স ফরম্যাট ইউজ করতেছি, এই জন্য সেমই আসবে আমাদের এখানে। দেখেন এখানে আমরা তো অল্প কয়েকটা ডাটা নিয়েছি, মাত্র 3টা জিনের এক্সপ্রেশন, তারপরে 8টা স্যাম্পল, 8টা অবজারভেশন নিয়েছি আমরা, তাই না? যদি আমাদের এই ডাটাটা যদি এমন হতো 100টা অবজারভেশন থাকতো, 100টা স্যাম্পল থাকতো, তখন তো সেলগুলো ছোট ছোট হতো। হ্যাঁ, সেলগুলো এখানে কিন্তু আমাদের ডেসিমাল আমরা 0.2F নিয়েছি, অর্থাৎ পয়েন্টের পরে দুইটা নাম্বার থাকবে আমাদের। কিন্তু যখন আমাদের অনেকগুলো স্যাম্পল অথবা অনেকগুলো অবজারভেশন থাকতো, 100টা, 50টা, 60টা, তখন কিন্তু এদের মধ্যে আর হচ্ছে আমরা জায়গা দিতে পারতাম না। হ্যাঁ, এইখানে এগুলো আমরা আরেকটু ই করতে পারি, চেঞ্জ করতে পারি। ধরেন আমরা এই একটু একটু অ্যাঙ্গেলে দিতে পারি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর হচ্ছে এই কিরাস জিন, এই জিনের নেম গুলোকে একটু অ্যাঙ্গেলে দিতে পারি আমরা চাইলে, এগুলো চাইলে বোল্ড করতে পারি। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আমাদের কোডিং এর মধ্যে চলে যাবে। এখন আমরা এখান থেকে কি ডাটা নিব? সাধারণত এই যে যে ডাটাটা, এই ম্যাট্রিক্স ডাটা, আমরা যদি এইটা যদি কোনো আমাদের ইসের ডাটা হতো, অর্থাৎ
কোনো ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চের ডাটা হতো, তখন এই টেবিলটা আমরা সরাসরি দিতাম এবং হচ্ছে এই হিট ম্যাপটা দিতাম। এখন হিট ম্যাপ আমরা ডাউনলোড করবো কেমনে, দেখেন এখানে ডান পাশে ক্লিক করলে, এই পিকচারের ডান পাশে ক্লিক করলে এখানে কপির অপশন আসছে। সরাসরি আমরা কপি করতে পারি, অথবা এখান থেকে আমরা সেভ করতে পারি। সেভ অ্যাজ অরিজিনাল, এখানে অল ফাইলস নামে আমরা সেভ করলে এটা পেয়ে যাব। অথবা ধর আমরা এটা কপি করলাম, কপি করে একটা ওয়ার্ড ফাইলে যাব আমরা, সরাসরি পেস্ট করি যদি, কি সুন্দর ফিগার আসছে আমাদের, হ্যাঁ। আমরা চাইলে হচ্ছে, একটু পরে বলতেছি আমি। দেখেন কি সুন্দর একটা ফিগার। আমরা চাইলে কোডিং করে এই যে এগুলা ধরেন হচ্ছে একটা ফন্ট আছে ক্যালিব্রি বডি, হয়তো ফন্ট আছে, আমরা চাইলে এটাকে টাইমস নিউ রোমান অথবা প্লাটিনো লিনোটাইপ অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ ফন্টস আমরা দিতে পারি এখানে। সবকিছু হচ্ছে কোডিং এর উপরে। হ্যাঁ, আমরা কোডিং এ যা লিখবো ওরা আমাদেরকে সেই মান দিবে। যদি কোডিং ঠিক থাকে তাহলে আমাদের রেজাল্ট ঠিক থাকবে, আর যদি কোডিং ঠিক না থাকে তাহলে আমাদের ইরর আসবে। হ্যাঁ, কেমন ইরর আসে আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ। ধরেন প্রিন্টের এখানে অলরেডি কিন্তু আপনার হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিস কমপ্লিট। ওকে, তাহলে কি বুঝলাম আমরা, ফাইন্ডিংস আগে দেখি, তারপরে আমি বলতেছি। তাহলে আমাদের এই যে যে ডাটা সেটটা ছিল, আমরা তিনটা জিনের এক্সপ্রেশন দেখলাম আমরা, কিরাস TP53 এবং হচ্ছে BRC1। এর এক্সপ্রেশন থেকে কি বুঝলাম যে এই তিনটা জিন, তিনটার সাথেই হচ্ছে আপনার তিনটা জিনের সাথে তিনটা জিনেরই হচ্ছে আপনার পজিটিভ রিলেশনশিপ আছে, এবং সেটা স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। হ্যাঁ, অর্থাৎ কিরাসের সাথে TP53 যে রিলেশনশিপটা আছে এটা অবশ্যই পজিটিভ, এবং সেই আপনার স্ট্রেংথ কেমন, স্ট্রং। তারপর হচ্ছে কিরাসের সাথে BRC1 এরও একটা রিলেশনশিপ আছে, সেটা পজিটিভ রিলেশনশিপ, এবং সেটা রিলেশনশিপের আপনার হচ্ছে এই কেমন, আপনার হচ্ছে স্ট্রেংথ কেমন, স্ট্রং। সবগুলোর স্ট্রং, তারপরেও লোয়েস্ট একটু একটু কম বেশি আছে। ওকে, এখন আমি একটু দেখি যে আমি একটু আগে যেটা বললাম যে একটু একটা ভুল হলে, একটা যদি আপনার হয়ে যায়, যদি এমন হয় যে আপনার এ, একটা ABCD মিস হয়ে গেছে, তাহলেও হবে না। ধরেন আমি এখানে একটা স্পেস দিলাম। কোথায়? ধরেন আমরা এখানে প্রিন্ট টিটা কেটে দিলাম, রান কি হবে? এই যে ইরর চলে আসছে, নেম ইরর। এই যে কোথায় ইরর আছে সেটা বলতেছে আমাদের, এই যে প্রিন্ট এখানে ভুল আছে আমার, এখানে প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ প্রিন্টকে আমরা এখনো ডিফাইন করি নাই। যদি আমরা ডিফাইন করে নিতাম আগে থেকে তাহলে হতো এটা। অথবা হচ্ছে পাইথনে প্রিন্ট নামে কোনো অপশন নেই। হ্যাঁ, ধরেন আমরা যদি আমরা হিট ম্যাপ অথবা কোনো ধরনের ফ্লোটিং করতে চাই, আমরা এখানে ধরেন হচ্ছে একটা আমরা মিস করে ফেলছি, ধরেন হচ্ছে আমরা আমরা ইসের নাম ভুল দিছি, SN, ইরর, SN, SN ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ SN নামের কোনো ফাংশন আমাদের এখানে নেই। গ্রাফটা চলে গেল আমাদের। ওকে, এটাই হচ্ছে আমাদের কোরিলেশন অ্যানালাইসিস। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।